জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি শারমিন পুতুল। জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে। ইসির আরপিও সংশোধনের খসড়ায় অনুমোদন দেয়া এমন বিধান বাতিল করতে প্রধান নির্বাচন কমিশন বরাবর চিঠি দিয়েছে বিএনপি। সকালে সিসি ও ইসি সচিবের সাথে সাক্ষাৎ করে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে আরপিওর 20 নম্বর অনুচ্ছেদটিতে বিগত সময়ে সমস্যা হয়নি উল্লেখ করে এটি বাতিলের বিরোধিতা জানান। ঐকমত্য কমিশনের আলোচনায় বিধানটি বাতিল না করায় বিষয় বিএনপিকে জানানো হলেও আরপিও সংশোধনীতে এটি বাতিল গ্রহণযোগ্য নয় বলেও মত দেন ইসমাইল জবিউল্লাহ। আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেওয়া গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করে বিএনপি। জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সময় দলগুলোর প্রতীক পছন্দের অধিকার থাকা উচিত বলে মনে করেন তারা। এর আগে 23 অক্টোবর গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে বেশ কিছু পরিবর্তন এনে সংশোধনের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে, এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এ সংশোধনীর সাথে বিএনপি একমত নয় এবং এই সংশোধনী থেকে সরে এসে আরপিওর 20 অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়ে বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক পত্র দিয়েছে। আগামী 28 নভেম্বর লন্ডন থেকে সৌদি আরব যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ওমরাহ পালন শেষে তার দেশে ফেরার কথা নিশ্চিত করেছে বিএনপির একটি সূত্র। ঠিক কত তারিখ তিনি দেশে ফিরবেন সেটি এখনও জানা না গেলেও এটি নিশ্চিত যে 28 নভেম্বর তিনি সৌদি আরবে যাবেন। নির্বাচনের আগে দলের শীর্ষ নেতার দেশে ফেরা ঘিরে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতিও নিচ্ছে বিএনপি। প্রস্তুত করা হচ্ছে বাসভবন, অফিস ও বুলেট প্রুফ গাড়ি। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন বিএনপির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নয়, রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশে ফিরে তাকে আদালত প্রাঙ্গণে যেতে হবে না বলেও জানান দলের আইন বিষয়ক সম্পাদক। তিনি বলেন তার দেশে ফেরায় আইনি কোনো বাধা নেই। জামায়াতে ইসলামী সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে কোনো ধরনের দাদাগিরি মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অব মিশিগান আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এছাড়াও জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব বন্টন এবং শিক্ষা ব্যবস্থা সংস্কারের মতো বিষয়গুলো নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেন ডক্টর শফিকুর রহমান। বলেন সারা বিশ্বে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী রয়েছেন। জামায়াত ক্ষমতায় গেলে আনুপাতিক হারে জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। নির্বাচন বাধাগ্রস্ত হলে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গণ অধিকার পরিষদের 25টা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, দ্বিমত পোষণ করেও ভিন্নমতকে শ্রদ্ধা জানানোর সংস্কৃতি ধরে রাখতে হবে। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় নির্বাচনের অভিযাত্রাকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এখন রাস্তার আন্দোলন নয়, এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না, আমরা হিংসাপরায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না। আমরা পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যদি যাই, আবার সেই পুরনো কালচার আমাকে ফিরে যেতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে। সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। যারা গণহত্যার সাথে জড়িত তাদের আগে বিচারের মুখোমুখি আনতে হবে, তারপর তাদের নির্বাচনে অংশ নেওয়ার আলোচনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের আয়োজনে সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির এই নেতা আরও বলেন, একদিকে দাম বেড়েছে সব পণ্যের, অন্যদিকে কর্মসংস্থান শূন্যের কোঠায়। নির্বাচিত সরকার না এলে এসব সমস্যার সমাধান সম্ভব নয়। অদৃশ্য শক্তিকে ঠেকাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেবার আহ্বান জানান তিনি।
অদৃশ্য শক্তির সঙ্গে ধান্দাবাজরাও আছে। ধান্দাবাজদেরকে ঠেকাতে হলে একটি গ্রহণযোগ্য স্বচ্ছ স্বাভাবিক নির্বাচন দরকার। যারা গণহত্যা করেছেন, যারা বাংলাদেশের ছেলে মেয়েদের ছোট ছোট শিশুদেরকে হত্যা করেছেন, শত শত না হাজারে হাজারে নির্যাতন করেছে, তাদের আগে বিচার হতে হবে যারা এই গণহত্যার সঙ্গে যুক্ত। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে হত্যা, গুম সহ 4টি মামলা চলছে বলে জানিয়েছে আইনজীবী। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, ব্রিফিংয়ে আর কি কি জানিয়েছেন প্রসিকিউটর, জানাবেন। আজকে ট্রাইব্যুনালের নির্ধারিত যে কার্যক্রম, সেখানে চানখারপুলের যে 6 জনকে হত্যা করা হয়েছিল জুলাইয়ের আন্দোলনে 5 আগস্টের সকালে, সেই মামলায় পুলিশের সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ 8 জন আসামি রয়েছেন। সেই মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে এবং আজকে 12তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলায় সবশেষ সাক্ষ্য দিয়েছেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এছাড়া সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হোসেনের বিরুদ্ধে যে গুমের মামলা রয়েছে, সেই মামলায় তিনি আজকে হাজির হয়েছেন। এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 11ই ডিসেম্বর। 11 ডিসেম্বরের মধ্যে তার বিরুদ্ধে আনিত যে অভিযোগ, সেই অভিযোগের তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে এই মামলায় শেখ হাসিনা এবং তার যে সাবেক নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, যিনি তারিক সিদ্দিকী, তিনি এই মামলার আসামি ছিলেন, তাদেরকে অন্য মামলায় নেওয়া হয়েছে। এবং আলোচিত আরেকটি যে মামলা, গুমের 2টি মামলা, সাবেক সেনা কর্মকর্তা 13 জনকে যে হাজির করা হয়েছিল গত সপ্তাহে, সেই মামলায় 20 নভেম্বর দিন ধার্য ছিল। এটি আজকে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই মামলাটি 3 দিন এগিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ 23 নভেম্বর এই দিন ধার্য করা হয়েছে। এটি 23 নভেম্বর তারা হাজির হবেন, তাদের 20 নভেম্বর হাজির হওয়ার কথা ছিল। একই সঙ্গে এই মামলায় আরেকটি যে মামলা হয়েছে, এখানে কর্নেল রেদওয়ানের বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলা, রামপুরায় তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। সেই মামলাটিও 5ই নভেম্বর ধার্য ছিল, সেটিও 23 নভেম্বর নিয়ে যাওয়া হয়েছে। সব কিছু মিলে আজকে ট্রাইব্যুনালে যে ব্রিফিং হয়েছে, সেখানে প্রসিকিউটর গাজী এম.এস তামিম তিনি বলেছেন যে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার বিচার কাজ শেষ হয়ে রায়ের জন্য রায়ের দিন ঠিক করার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আর বাকি যে 3টি মামলা রয়েছে তার বিরুদ্ধে, এর মধ্যে 2টি গুমের মামলা রয়েছে এবং আরেকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে শাপলা চত্বরে হত্যা মামলা। এই 4টি মামলা শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। পুতুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান। বন্যপ্রাণী হত্যা মামলায় আর জামিনের সুযোগ থাকছে না জানিয়ে কঠোর অবস্থান নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, শুধু আইন নয়, আচরণগত পরিবর্তন আনলে বন্যপ্রাণী রক্ষা করা সম্ভব। সকালে রাজধানী আগারগাঁয়ে বন ভবনে মিঠা পানির ডলফিন নিয়ে আলোচনা সভায় এ কথা বলেন পরিবেশ উপদেষ্টা। তিনি জানান, নতুন আইনে বন্যপ্রাণী হত্যা মামলায় জামিনের সুযোগ থাকবে না। মেছো বিড়াল সহ নিরীহ প্রাণীদের নির্বিচারে হত্যা রোধে কঠোর শাস্তির বিধান করা হবে। উপদেষ্টা আরও বলেন, প্রায়ই নিরীহ প্রাণীদের মেরে ভিডিও করে সেটি অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়, যা কেবলই অপরাধ নয়, মানসিক বিকৃতিও বটে। একটি প্রাণীর সঙ্গে অন্যটির অস্তিত্ব জড়িত, তাই মনস্তাত্ত্বিক পরিবর্তন না আনলে প্রাণীদের রক্ষা করা অসম্ভব। বন্যপ্রাণী সংরক্ষণে দেশব্যাপী স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক গঠনেরও উদ্বেগ কথা জানান। এ নিয়ে নেটওয়ার্ক বন্যপ্রাণী উদ্ধার, জনসচেতনতা এবং নজরদারিতে মাঠ পর্যায়ে কাজ করবে। উপদেষ্টা বলেন, বন বিভাগ একা নয়, সবাই মিলে কাজ করলে বৈচিত্র্যময় রক্ষা করা সম্ভব। মঙ্গলের মেছো বিড়ালকে শুধুই আমরা মেছো বাঘ বলি, বাঘ বলে একটা ভীতির সঞ্চার করে এই চরম ইনোসেন্ট একটা প্রাণীকে আমরা মেরে ফেলি। এবং আমাদের এখন অবস্থা এমন যে মারি যে এটার জন্য লজ্জাবোধ করি না, মারি যে এটাকে ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে দেই। আমরা যদি ক্ষমতা দেখানোর জন্য নিরীহ মেছো বিড়ালকে বেছে নেই, ক্ষমতা দেখানোর জন্য ডলফিনকে বেছে নেই, এদের অস্তিত্বের সাথে কিন্তু আবার আমাদের অস্তিত্ব সম্পৃক্ত। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরলাম, আপনারা দেখছেন এখন চারদিক।
সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কোর কমিটির সভা শেষে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। একটা খুনের ঘটনা, তো এটা যদি শুধু পলিটিক্যাল পার্টিকে দোষ দেন তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আসলে কি? খুন কি রাউজান এবং রামু, এই দুইটা জায়গার নাম রাঙ্গুনিয়া। এই এলাকাগুলি একটুখানি আপনারা জানেন, এই রাউজান রামু এগুলি হলো হাফ হিল হাফ প্লেন। এটা অন্যান্য জায়গা পুরা হিলও না আবার পুরা প্লেনও না। এই এলাকাগুলি আগে থেকে একটু কিন্তু গন্ডগোলের একটু এলাকা, তো এইটা আগের থেকে কিন্তু একটু কমে আসছে। তারপরেও কিন্তু এই ঘটনাটা ঘটছে, আমি তো অস্বীকার করবো না, বাট এই ঘটনা যেন কমে আনা যায় এই জন্য আমাদের চেষ্টা। দেখলাম যে লাইফ জ্যাকেট পরে এবং মানে সুরক্ষা নিয়ে সবাই মারামারি করছে। এখন হয় কি, এইটার ক্ষেত্রে আপনার সাধারণ পাবলিক আপনারা সচেতন করতে হবে। এটা যে ভাই ভাই আমাদের দেশে কি হয় দেখবেন আপনারা, প্রথম একটা গ্রামে গ্রামে অনেক সময় গন্ডগোল লাগে। একটা ফুটবল খেলালে এই গ্রাম ওই গ্রাম লেগে গেল। আবার দেখবেন সম্পত্তি লিয়া চাস্তো ভাই ভিতরে গন্ডগোল লেগে যায়। অনেক সময় আবার দেখুন বাপের সম্পত্তি চলে আসে, দেখবেন ভাইকে ভাইয়ের মধ্যে গন্ডগোল লেগে যায়। এগুলির জন্য সবারই কিন্তু এখন এটা তো শেষ করি নেই এই গন্ডগোল, মানে এই গন্ডগোলগুলি তো খালি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে তো একা সম্ভব না, এটা সবারই সহযোগিতা দরকার। এই জন্য আজকে দেখেন ওই বাপে থাকা অবস্থায় আগে দিয়ে উইল করে দিয়ে দিত। এখন দেখেন না, কিছুদিন আগে দেখলাম যে ওই সম্পত্তির জন্য ছেলে মারে মারে ফেলতেছে। মানে এটা যেতে কতটা অমানবিক আপনি একটা চিন্তা করেন যে কতটা অমানবিক। আমরা কি বলি আল্লাহর পরে আমাদের মায়ের স্থান, কিন্তু তারে মেরে ফেলতেছে আপনার সম্পত্তির জন্য। তো আমাদের যে কতটা অধপতন হয়েছে আমাদের হিসাবে, এই জিনিসগুলি আপনাকে একটু চিন্তা করতে হবে। নির্বাচন একটু বলতে চাই যে কয়েকদিন আগে বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপির নেতৃবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বলেছেন প্রশাসনের লেভেল প্লেইং ফিল্ড এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আমলে কাজ করার জন্য। কিন্তু দেখা যায় যে বিএনপি অভিযোগ দিচ্ছে যারা অন্য দল অভিযোগ দিচ্ছে এই দল, আবার এনসিপি অভিযোগ দিচ্ছে যে বিএনপি এবং জামাত ভাগ ভাগ করে নিয়ে গেছে। নির্বাচন নিরপেক্ষ করতে গেলে যে প্রশাসন পুলিশ এই দুজনের তালিকা ওনারা ব্রিফিংয়ে বলছে যে এই দুটার বদলির ব্যাপারে ওনারা আপত্তি দিচ্ছে যে আপনি ওই লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য নিরপেক্ষ কর্মকর্তা পদায়নের কোনো পদক্ষেপ নিয়েছেন? আমাদের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, সবসময় থাকবে। রাজনীতির দলগুলি আমার এখানে কোনো আপত্তি আসে নাই। এখন এখানে আপনারও কোনো দিন বলতে পারেন নাই যে আমরা যে এই পক্ষপাতিত্বভাবে করছি, কি বলে কারো পোস্টিং করছি। আপনাদের থেকে অনেক সময় অনেক রিকোয়েস্ট আসছে, বাট আমরা তারপরেও ভেরিফাই করে দেখছি। অনেক সময় হয়তো এই ভাই আমার একটু রিকোয়েস্ট করলো একটার জন্য পোস্টিংয়ের জন্য, আমি হয়তো করলাম না, ওই ভাই করলো একটা ভেরিফাই পোস্টে একটা আমার সম্বন্ধে একটু লিখে দিল যে ভাইয়ের রিকোয়েস্ট, ওই কথাটা লাগলো না যে ওনার রিকোয়েস্টটা আমি রাখি নাই দেখা উনি করলো নাকি আমার একটা মিথ্যা একটা সংবাদ। এই জিনিসগুলি যেন না হয়। আমরা যদি আমি একটা কথা আপনাকে বলছি, যদি এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি আমাদের একজনেরও কোনো রকমের সংশ্লিষ্টতা পাওয়া যায় না ফাইন্যান্সিয়ালি, আপনারা বলেন। এই পোস্টিংয়ের ক্ষেত্রে পোস্টিং বাণিজ্য আপনারা বলতেন, একটা রিক্রুটমেন্ট বাণিজ্য, একটা পোস্টিং বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে আপনারা বলেন, লেখা দেন যে তুমি এই টাকা খাইয়ে এইটারে পোস্টিং করছো, আপনারা লেখা দেন। আমরা তো একটা রেডিলি বলতে পারি, আপনারা বলেন যে এই টাকা খাইয়ে পোস্টিং করছে। কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, এই যে আপনাদের কাছে অনেক সময় ইন্সপেক্টর যায় বা যেই যাক না কেন, হয়তো নিচেরা যায়, এর জন্য গেলে আপনারা রিকোয়েস্ট করেন না। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কোর কমিটির সভা শেষে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মা ইলিশ রক্ষায় মাছ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা শেষে ফের কর্মব্যস্ত জেলেরা। শনিবার মধ্যরাত থেকেই মাছ শিকারে নামেন তারা। ভোর থেকে আড়তগুলোতে আসতে থাকে মাছ, জমে ওঠে বেচাকেনা। নিষেধাজ্ঞা শেষে শরীয়তপুরে পদ্মা মেঘনায় মাছ শিকারে নামেন জেলেরা। রাতভর মাছ শিকার করে নদীর পাড়ের আড়তগুলোতে নিয়ে আসেন তারা। তবে অন্য বছরের তুলনায় এবার আড়তগুলোতে মাছের পরিমাণ কম। বাজারে 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকা কেজি দরে। নিষেধাজ্ঞা ওঠায় পটুয়াখালীর বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ বেড়েছে। এর প্রভাব কেজিতে 70 টাকা পর্যন্ত কমেছে চাষের মাছের দাম। চড়া রূপালী ইলিশের দাম, মাছের সরবরাহ বেড়েছে বরগুনাতেও। সামুদ্রিক ইলিশ না আসায় চড়া দামে বিক্রি হচ্ছে পায়রা ও বিষখালী নদীর ইলিশ। বাড়তি দাম নিয়ে হতাশায় নদীর পোয়া মাছ কিনে বাড়ি ফিরছেন অনেক ক্রেতা।
পাবনা সদরের গয়েশপুরে মালবাহী ট্রাকের চাপায় 2 শিক্ষার্থী সহ 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। রোববার সকাল 7:30টার দিকে গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় ঢাকা পাবনা মহাসড়কে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সকালে 8 থেকে 10 জন শিক্ষার্থী ভ্যানে কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে যাওয়ার পথে পাবনাগামী একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই ভ্যানের ড্রাইভার সহ 2 শিক্ষার্থী নিহত হয়। গুরুতর আহত হয় 2 জন পথচারী। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ। ট্রাকটি জব্দের পাশাপাশি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান মাদপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এখন চারদিকে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফেরাম আরো একবার, দেখছেন এখন চারদিক। 47তম আসিয়ান সম্মেলনের প্রথম দিন আজ। উদ্বোধনী ভাষণে বিশ্ব নেতাদের স্বাগত জানিয়েছেন আয়োজক দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। উদ্বোধনী অনুষ্ঠানের পর ট্রাম্পের উপস্থিতিতে সীমান্ত বিরোধ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছে থাইল্যান্ড, কম্বোডিয়া। উদ্বোধনী পর্বে না থাকলেও এরই মধ্যে পৌঁছেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিকেলে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে। মিয়ানমার জান্তা সরকার প্রধান ছাড়া এবারের আয়োজনে অংশ নিয়েছেন আসিয়ানের 10 সদস্য রাষ্ট্রের সরকার ও রাষ্ট্রপ্রধান। সাইড লাইনের বৈঠকে গুরুত্ব পাবে ট্রাম্পের শুল্ক নীতি ও চীন নিয়ন্ত্রিত দুর্লভ খনিজের বাজার প্রসঙ্গ। জান্তা প্রধানকে ছাড়াই আলোচনা হবে মিয়ানমারের গৃহযুদ্ধ নিয়ে। দক্ষিণ পূর্ব এশিয়ার দ্রুত ছড়িয়ে পড়া প্রতারণা চক্রের অপতৎপরতা ঠেকানোর বিষয়টিও গুরুত্ব পাবে সম্মেলনে। আরও একটি মাইলফলকে স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে 950টি গোলের মালিক এখন তিনি। কদিন আগে CR7 জানিয়েছিলেন 1000 গোলের কীর্তি করতে চান তিনি। সে লক্ষ্যে ছুটছেনও দুর্বার গতিতে। শনিবার রাতে আল হাজমের বিপক্ষে ক্যারিয়ারের 950তম গোলটি করেন পর্তুগিজ এই মহাতারকা। ম্যাচের শেষার্ধে সাদিও মানে থ্রু বল থেকে কোমানের বাড়ানো বলে ডি বক্সের সামনে দারুণ ফিনিশিংয়ে গোল করেন ক্রিশ্চিয়ানো। এর আগে ম্যাচের প্রথমার্ধে গোল করেন জোয়াও ফেলিক্স। 2 পর্তুগিজের গোলে সহজেই জয় পেয়েছে আল নাসর। এ নিয়ে সৌদি প্রো লিগে সবগুলো ম্যাচে জয় নিয়ে শীর্ষস্থান ধরে রাখল ক্লাবটি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।